কে বলা হয় প্রবাসী নাকি? যারা বিদেশে যায় তাদেরকে কি বলি আমরা? প্রবাসী। আসলে দেখেন আমরা বাসি খাবার দাবার খাই না। আর প্রো শব্দটা আমি এটা আমার মতো করে ডেফিনেশন দিচ্ছি আর কি, যে আমাদের মানে সমাজে যে ব্যবস্থায় চলতেছে বাসি খাবার আমরা খাই না। আর প্রো মানে কি, মানে আপার লেভেলের নাকি, মানে আমাদের গ্রহণ করার মতো কোনো মানুষ বাংলাদেশে নাই, কিন্তু আমাদের অর্থ আমাদের টাকা খাওয়ার জন্য মানুষ আগ্রহে বসে রয়েছে। তো সেই জন্য এই জায়গা থেকে যেটা সমস্যা হয় যে আমাদের প্রত্যেক দিন যে পরিমাণ প্রবাসীরা ফোন দেয়, প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা। এই প্রবাসী যদি বাংলাদেশে প্রায় 1.5 কোটির উপরে প্রবাসী আছে, যাদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশের চাকা সচল হচ্ছে, কিন্তু সেই প্রবাসীরাই তাদের কিছু বোকামির কারণে, আবেগের কারণে তারা বিপদগ্রস্ত হচ্ছে। এমনও প্রবাসী আছে যে প্রতি মাসে যে টাকা ইনকাম করে, যে 20,000 টাকা যদি বেতন পায়, সে 18,000 টাকায় দেশে পাঠিয়ে দেয়। 30,000 টাকা বেতন পাইলে নিজে ডাইল ভাত খাইয়ে 28,000 টাকায় দেশে পাঠিয়ে দেয়। কিন্তু সেই প্রবাসী 1 বছর 2 বছর 6 বছর পরে দেশের মানুষের কাছে প্রতারিত হয়। হতে পারে সে ভাই বোন ছেলে মেয়ে প্রতিবেশী আত্মীয় স্বজন যে কেউ হোক। এখন এই যে প্রতারিত হচ্ছে, এর জন্য কিন্তু আমরাও কিছুটা দায়ী। কিরকম দেখেন, আমরা প্রবাসী যারা আছি বা প্রবাসী যারা যাচ্ছে, এদের আবেগটা অনেক বেশি থাকে, যে কারোর বিপদ দেখলেই অনেক কিছু করে ফেলতে ইচ্ছা হয়। দেখবেন ম্যাক্সিমাম প্রবাসীদের পরিবার আমি দেখছি, আমি এই যে মা খালারা যাচ্ছে বা আপনারা ভাইয়েরা যাচ্ছে, আমার এলাকায় কিছু প্রবাসী আছে। আমি একজন প্রবাসীর ঘটনা বর্ণনা করি। সে 3টা সফর দিছে। প্রথম সফরে দেখা গেছে যে তার ভাইকে টাকা পয়সা দিচ্ছে, তারে মাতব্বর বানাই দিচ্ছে, সে দেখাশোনা করতেছে। সফর দিছে, দেশে আসছে, টাকা পয়সা শূন্য। কিন্তু প্রত্যেক প্রবাসী প্রত্যেক মাসে বেতন পায়, সেরে বাংলাদেশে টাকা পাঠিয়ে দেয়। 20,000 বেতন পাইলে 18,000 পাঠায়। কিন্তু দেখেন আপনি একজন প্রবাসী, আপনি 5 বছর পরে বাংলাদেশে আসবেন বা 10 বছর পরে বাংলাদেশে আসবেন, কোন মানুষকে আপনি বিশ্বাস করাইতে পারবেন যে আপনার কাছে কোনো টাকা নাই? কেউ বিশ্বাস করবে? আপনি বিশ্বাস করবেন? শব্দ মানে আপনারা কথা বলেন যে আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা এই মুহূর্তে? তাহলে দেখেন একজন প্রবাসী বা একজন বাংলাদেশে যারা কাজ করে, মূলত আমরা হচ্ছে কর্মজীবী মানুষ নাকি? আমাদের দেশে কর্মসংস্থানের সমস্যা হচ্ছে, আমাদের চাহিদা অনুরূপ কর্মসংস্থান হচ্ছে না, যার কারণে আমরা বহির্বিশ্বে কর্মসংস্থানের সন্ধানে যাচ্ছি। একজন প্রবাসী বিদেশে কাজ করে 5 বছর কাজ করলো, প্রতি মাসের বেতন প্রতি মাসে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তার কি কোনো প্রভিডেন্ট ফান্ড আছে? সে কি ওই জায়গায় যে সেটা পেনশন পাবে? কিন্তু কোনো বাঙালি মানুষকে আপনি বিশ্বাস করাইতে পারবেন না যে আপনি টাকা নিয়ে আসতে পারেন নাই। সবাই মনে করে ওরে টেহা বিদেশ থেকে আইছে, টেহার বস্তা লয়ে আইছে। এই যে মানুষের মানসিক সমস্যা, এটা কিন্তু মানসিক সমস্যা সমাজের মানুষের, কিন্তু এর সমস্যাটা তাহলে কোথায়? সমাজের মানুষের। কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আপনি। কারণ কি, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী সবাই আপনার কাছে মানে প্রচুর পরিমাণে এক্সপেকটেশন রাখবে, আশা করবে অনেক বেশি। যখন শুনবে যে একজন প্রবাসী বাংলাদেশে আসতে চাচ্ছে, তখন দেখবেন আপনাদের বিভিন্ন আত্মীয় স্বজন ফোন দিতেই আছে, শালি দিতেছে, মামাতো ভাই দিতেছে, মামাতো বুইনে দিতেছে। মামাতো বুইনেরটা আবার যদি না হলেন তাহলে ভেজাল আছে। হ্যাঁ, আমরা সব সময় আমাদের কষ্টার্জিত অর্থ মানুষকে বা আমাদের আত্মীয় স্বজনকে যেভাবে দেই বা দিচ্ছি, দেশে আসার 6 মাসের মধ্যে আপনার যত কাল্পনিক ধারণা ছিল সব ভেঙে চুরে গুড়গুড় হয়ে যাবে। এমনও পরিস্থিতি হয় যে বিদেশে টাকা পয়সা ইনকাম করছেন, দেশে পাঠাইছেন, জমি জমা যা কিনছেন কোনো কিছুই আপনার নামে না, সব কিছুই নিয়ে আপনার সাথে সে প্রতারণা করছে। এবং ওভারঅল প্রবাসীদের ফ্যামিলির অবস্থার উন্নয়ন হয় না কেন? দেখেন আপনাদের টাকায় দেশ উন্নয়ন হচ্ছে, কিন্তু মূলত আপনার টাকা কি দেশের সরকার খায় ফেলায়? সে শুধু একটা কাউন্টিং করে যে আমার দেশে আসছে, কিন্তু টাকাটা কিন্তু আপনার ফ্যামিলি পাচ্ছে না। কিন্তু আপনার ফ্যামিলির অগ্রগতি নাই, দেশের অগ্রগতি হচ্ছে। এর কারণটা কি বলেন তো? কে বলতে পারেন? আমি দেখছি ম্যাক্সিমাম প্রবাসীদের ফ্যামিলি, একজন যদি খালি বিদেশে পাঠাইতে পারে,
ফ্যামিলিতে যদি 10 জন থাকে 10 জনই ভদ্রলোক, চেয়ারের মধ্যে বসে বসে খাবো, আর কোনো কাম কাজ তাদের আছে নাই। এনে বলেন একজন প্রবাসীর ঘরে যদি 5-6 জন মানুষ বসে বসে খায়। এক সময় প্রবাসী প্রচুর টাকা ছিল, আমাদের এলাকা থেকে ঢাকা শহরে যায় মানুষ বাড়ি গাড়ি করে ফেলাইছে, শুনছি না আমরা। কিন্তু এখন কম্পিটিশনের যুগ, জনসংখ্যা অনেক বেশি, আর বিদেশে যাইও আপনি স্কিল নাই, ভাষার দক্ষতা নাই, আপনি যে অনেক টাকা ইনকাম করে ফেলবেন এই ধরনের আশা করা ঠিক হবে না। আর লোভে পড়বেন তো বিপদে পড়বেন, কারণ অনেক দালাল আপনাদের বলবে বেতন হবে 70-80 হাজার, 1 লাখ, এসি করা রুম, কোনো কষ্ট নাই, ওয়েটারের কাম। দেখেন আমরা যদি এই মুহূর্তে একটা রেস্টুরেন্টে খাইতে গেলাম, আমরা খাবার যে চাবো, যে আমরা মাছ খাবো, ট্যাংরা মাছ খাবো, বোয়াল মাছ খাবো, এই যে আমরা চাবো বা মেনু সিলেকশন করে দিব, যে ভাষা জানে না সে কি আমাকে খাবার বা আমাকে সার্ভ বা সার্ভিস দিতে পারবে? পারবে কিনা? পারবে না। তাহলে আমরা কেউই ভাষা জানি না, তাহলে আমরা যে সেটা কি শুরুতে ওইখানে ওয়েটারের কাজ পাবো? মিনিমাম হয়তো বা পাইলেও 6 মাস 1 বছর সময় লাগবে, ভাষা শিখবো, আস্তে আস্তে আমাদের যোগ্যতা থাকলে হতে পারে, যাওয়ার সাথে সাথেই হবে না। এটা আমাদের একান্তই মানে ধোঁয়াশার মতো কাজ করবে। আর আমি প্রবাসীদের বলি হচ্ছে এরকম যে আপনি যদি বিদেশে যায় প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করেন, আপনার ফ্যামিলিতে যদি 4-5 জন মানুষ থাকে, আপনি যে টাকা আয় করবেন এই টাকা ভেঙে খাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যে টাকা পাঠাবেন দেশে এই টাকা বিনিয়োগ করতে হবে। হতে পারে সেটা কৃষিকাজ, হতে পারে 2টা গরু কিনে থুইছেন, না হলে 2টা জমি চাষ করতেছেন, এবং আপনার বিনিয়োগ থেকে যে রিটার্ন আসবে না, যদি আপনি দেখেন যে 2 বিঘা ধান লাগাইছে, বাড়িতে যারা আছে, আমি এমনও দেখছি, আপনারা নাটিকার মাধ্যমেও দেখতে পারবেন, যে আপনি যখন বিদেশে থাকেন আপনি সবসময় চিন্তা করেন আমি যত খুশি কষ্ট করি আমার ফ্যামিলির মানুষ যেন কষ্ট না করে। এই যে একটা ভুল চিন্তা, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দেখবেন আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি, আমি প্রচুর কষ্ট করে বড় হয়েছি। আমার বাবা মারা গেছে যখন আমার বয়স 4 বছর। কত বছর? 4 বছর। তখন থেকে আমি ডেইলি লেবারের যে কাজ করে সেই কাজ করে করে আমি অভ্যস্ত। তাহলে আমি যে জীবনের মান এটা বুঝি, আর যে সোনার চামচ মুখে দিয়ে সারা জীবন খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, সে কি সেটা রিয়েলাইজেশন করতে পারবে? এটাকে বলা হয় একজন 7 দিন না খেয়ে থাকা মানুষ, 7 দিন সে অভুক্ত ছিল, না খেয়েছিল, তার কাছে যে খাবারের মহত্ব আছে, আর যে জীবনে খাবারের অভাবই বুঝে নাই, তার কাছে কি খাবারের গুরুত্ব ততটা থাকবে? কখনোই থাকবে না। এই জন্য হচ্ছে আমাদের ছেলে মেয়ে, ছোট ভাই বোন যে যেখানে আছে, তাকে যদি আমরা একটু পরিশ্রমের ছোঁয়ায় না নিয়ে আসতে পারি, তারা বাস্তবতা বুঝবে না। আপনি যে কি কষ্ট করে টাকা ইনকাম করতেছেন এটা তারা বুঝবে না। এখনো দেখেন এইখানে যারা 50-60 জন 100 জন মানুষ আছেন, অনেকে আছেন ইয়াং, বাপের হোটেলে খাইছেন, বাপের জমি বেচা টেহাই বিদেশ যাইতেছেন, তার জন্য বিদেশ যেরকম। আর একজন আছে দেশে নিজে ইনকাম করছেন, অন্যের বাড়িতে কাজ করছেন, কষ্ট করে টাকা জমা করছেন, সেই টাকাতে বিদেশ যাইতেছেন। 2 জনের বিদেশের জার্নি কি সমান হবে? যে বাপের হোটেলে খাইয়া যাইতেছে তার জন্য বিদেশ খুব কষ্ট মনে হইব, কাজ একটু কঠিন হইলে আমি আপনার থাকবো না, আমার দেশে নাও। এমনও রেকর্ড আছে, আমরা তো আসলে এই সেক্টরে কাজ করি, যে এমনও ছেলে মেয়ে আছে বিদেশে যে ভালো আছে, কিন্তু সে ফ্যামিলিকে জানাবে সে ভালো নাই, কারণ সে বন্ধু বান্ধব থয়ে গেছে, ওনে যায় ফ্রি ফায়ার খেলা যায় না, কোনে যায় পাবজি খেলা যায় না, কোনে যায় মায়ের ডিম বাইজা দেয় না, নিজে সকাল 4টার সময় ওইটা রাইন দেয় বাইরে খাইয়ে বাসে 2 ঘন্টা ঝুইলে যে হারা দিন কাম করে একটু যে বসে থাকবো, মোবাইলটাও ব্যবহার করবে দেয় না, তাহলে তার কাছে এটা মনে হবে জেলখানা, তাই মনে হবে না? এখন আগে থাকতেই যদি তার মধ্যে পরিশ্রমের একটা নেশা থাকে, টাকা ইনকাম করার জন্য যদি তার ইচ্ছা থাকে, তাহলে সে বিদেশের জার্নিতে সফল হবে এবং রেমিটেন্স পাঠাইতে পারবে। আর যদি মনে করেন যে না বিদেশ খুব সহজ হবে, এই হবে সেই হবে, তাহলে আসলে আপনার জন্য বিদেশ না, আপনার সামনে খুব কষ্ট আছে। এই জন্য আগে থাকতে, আমি আপনাদের কিন্তু ভয় দেখাচ্ছি না, আমি আপনাদের প্রস্তুত করতেছি যে যে কোনো অবস্থায় আমি বিদেশে যে কাজ যদি পাই আমি যেন করতে পারি, কারণ স্যার আমাদের বলে দিচ্ছে যে কাজ কঠিন হইলেও আমার করতে হবে। কারণ কি দেখেন, আমাদের দেশেই
যদি কেউ ভাষা না জানে, কাজ না জানে, তাকে দিয়ে কিন্তু আমরা সব কাজ করাইতে পারবো না। তাকে দিয়ে কি করাইতে পারবো? একেবারে এই যেগুলো গাদার খাটুনি, হ্যাঁ, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, দেখাই দিলাম যে এনে 5,000 ইট আছে, ওই রাস্তার পাশে নিয়ে থুই দিবা, এই 5,000 ইট নিতে তার 15 দিন লাগবে। তাহলে তুমি এটি করতে থাও। আর যখন আপনি ভাষা জানবেন, নিয়ম কানুন জানবেন, আর 5 জন মানুষের সাথে কমিউনিকেশন স্কিল বাড়বে, আপনার দক্ষতা বাড়বে, তখন আস্তে 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 আপনার অবস্থার পরিবর্তন হবে। কিরকম দেখেন, একজন মানুষ বিদেশে যায় 2-3 বছর খুব কষ্ট করে, 4 বছর কষ্ট করে, কিন্তু একটা সময় না একটা সময় যায় সে দক্ষ হয় এবং তার চাহিদা অনুযায়ী একটা কাজের ব্যবস্থা তার হয়। এখন সবটা দেশেই, আমরা যদি বাংলাদেশেও চিন্তা করি, যখন একজন মানুষ কাজে প্রথম প্রবেশ করে তার যে বেতন হয়, আর 10 বছর কাজ করার পরে কি সেই একই বেতন থাকে? কখনোই তা থাকে না। এই জন্য হচ্ছে আমাদের সর্বোত্তম এবং সবচেয়ে বেশি যেটা চেষ্টা করতে হবে সেটা হলো ধৈর্য। যে আমরা প্রথম 1 বছর যদি টিকে থাকতে পারি, দেখবেন যারা প্রবাস থেকে ফেরত আসে প্রথম 6 মাসের মধ্যে ফেরত আসে। 6 মাসের মধ্যেই যাদের ফেরত আসার কথা তারা ফেরত আসে, কিন্তু যারা 6 মাস থেকে 1 বছর টিকে যায় তারা আর ফেরত নিজের ইচ্ছায় আসে না, কারণ সয়ে যায় তখন। যে কোনো পরিস্থিতিতে দেখেন বাংলাদেশের যে তাপমাত্রা, এই তাপমাত্রার সাথে বহির্বিশ্বে বা মধ্যপ্রাচ্যের তাপমাত্রা ম্যাচিং হবে না। তখন হঠাৎ করে যে এসে আমার অনেক খারাপ লাগতে পারে, আমি এয়ারপোর্টে যে বিপদগ্রস্ত হইতে পারি, আমার প্রতিটা পদে পদে বিপদ ঘটতে পারে। এই জায়গা থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। যেমন এই জন্য আমরা কি করতে পারি, আমি এটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো, আর এখনো বলে দিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন। গুগল ম্যাপের কথা শুনছেন আপনারা? গুগল ম্যাপ কি কাজ করে, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গার দূরত্ব দেখা যায়, এবং এইখান থেকেও আপনি মক্কা, মদিনা বা যে যে দেশে যান, ওই দেশে কোথায় কাজ হচ্ছে, কোন ফ্যাক্টরিতে কাজ হচ্ছে, ওই ফ্যাক্টরির আশপাশে হাসপাতাল কোথায়, কোথায় পুলিশ স্টেশন আছে, এখান থেকে এমবাসি কত দূর, এখানে বসে বসে আপনি দেখতে পারবেন। এয়ারপোর্টে যে আপনি বিপদে পড়ছেন, আপনাকে কেউ নিতে আসে নাই, তখন কি করবেন? আপনি ম্যাপ ধরে আপনার ফ্যাক্টরি বা আপনার ওয়ার্ক স্টেশনে আপনি সরাসরি যেতে পারবেন। বিদেশে যাওয়ার পূর্বে অবশ্যই কিছু নগদ টাকা নিয়ে যাবেন, যেন আপনি মিনিমাম কিছু খায়া পয়রা বাইসে থাকতে পারেন, কোনো সমস্যা না হয়। কারণ ওইখানে হচ্ছে পরিস্থিতিটা হলো এরকম যে বাংলাদেশে যখন আমরা জন্মগ্রহণ করছি তখন ছিলাম আমরা নিষ্পাপ শিশু, কান্নাকাটি করলেও একজনের মায়া লাগছে, তাই না? আর এখন যখন আমরা প্রবাসে যাচ্ছি, ওইখানেও আমাদের নতুন করে জন্ম হচ্ছে, কারণ ওইখানেও আমাদের সম্পূর্ণ নতুন রূপে জন্ম হচ্ছে। কিন্তু সমস্যা হলো কি জানেন, এখানে মায়ের গর্ভ থেকে আইছি, আর অন থেকে বিমানের গর্ভ থেকে নামবো। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হলো, যখন আপনি শিশু ছিলেন আপনার বিপদে সবাই আগায় আইছে, কোলে নিছে, মায় আদর করছে, খালায় আদর করছে, ভাই বেরাদার আদর করছে, সবাই আদর করছে। যখন আপনি প্রবাসে যাইবেন আপনার আদর করার মতো কেউ নাই। আপনি যতই আগ্রহ করেন কেউ আপনার হেল্প করার জন্য এগিয়ে নাও আসতে পারে। এই জন্য নিজেকে শক্তিশালী করতে হবে মানসিকভাবে, এবং যেহেতু আমি কিছু টাকা নিয়ে যেতে বলছি অর্থনৈতিক ভাবেও, যে আমি যেহেতু ক্ষুধার্ত আমার কিছু খাবার খাওয়া দরকার, এবং সর্বোপরি আমরা কেউ ভাষা জানি না, এই ভাষা জানার জন্য একটা অ্যাপস আছে গুগল ট্রান্সলেট। কি নাম? এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো, প্রত্যেকেই শিখাবো। এই অ্যাপসের মাধ্যমে আপনি বাংলায় কথা বললে এই অ্যাপস আপনি যে ভাষায় বলাইতে চান, যেমন আপনার একজন অ্যারাবিয়ানের সাথে দেখা হয়েছে, আপনি বাংলায় বলবেন, আপনার মোবাইল অ্যারাবিক ভাষায় তাকে বইলে দিবে, তখন সে বুঝতে পারবে আপনাকে হেল্প করবে কি করবে না, সে বলবে, সেটা আবার আপনাকে বাংলায় বলে দিবে। অন্তত অতি জরুরি মুহূর্তে আপনার এটা সহায়তা করবে। আর ওভারঅল যেহেতু আমরা প্রবাসে যাচ্ছি, একটা বিষয় মাথায় রাখবেন, দেখেন আমরা হচ্ছে মানব জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, নাকি? কেন? কারণ আমাদের মেধা আছে। দেখেন সৃষ্টির শ্রেষ্ঠ দেখেই তো আমাদের অনেক কিছু আমাদের অগ্রগতি হয়, তাই না? তাহলে এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও আমরা কেন ডিপ্রেশনে পড়ে যাই, কেন সমস্যায় পড়ি? আমরা পাখি চিনি না? পাখি, একটা পাখি যখন বাচ্চা দেয়, ডিম ফোটায় পাখির বাসায়, এই বাচ্চা ডিম ফোটানোর পরে হয়তো মা পাখিটা কি করে, ওম দেয়, মানে কি ওটার মধ্যে বসে থাকে, আর বাবা পাখি কি করে, খাবার আইনা তাকে
আস্তে আস্তে দেয় না? কি দেয় কিনা? দেখেন বাস্তবতা থেকে আমরা কত ভাবে শিখতে পারি। এবং খাবার আইনা দিতে দিতে আস্তে আস্তে কি হয়, বাচ্চা ফোটার পরে কি হয়, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকে। এবং তখন দেখা যায় যে শুধু বাবা পাখিটা খাবার আইনা দিতে দিতে টায়ার্ড, তারা এটাকে ফিল আপ করতে পারে না, 4টা বাচ্চা আগ করে বসে থাকে। হ্যাঁ, আবার মা পাখিটা আছে, এতগুলা খাবার একজনের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয় না। তখন কি করে, বাচ্চাগুলো রেখে মা পাখি বাবা পাখি দুইজনেই জায়গা যে আসে রাইনা মুখের মধ্যে দিয়ে দেয়। এইভাবে যাইতে যাইতে আস্তে আস্তে পাখনাগুলো উঠতে থাকে। এবং এই পাখনাগুলো যখনই উঠা শুরু করে তখন ওই মা পাখি বাবা পাখি এগুলা কি করে, বাসার থেকে এই ছোট বাচ্চাগুলাকে বের করে দেয়, মাঝে মাঝে বাইরে নিয়ে যায়, ছেড়ে দেয়, বাসার থেকে বের করে দেয়। কারণ কি জানেন? কারণ ওরা যেন উড়তে শিখে। যদি ওরা উড়তে না শিখে তাহলে ওদেরকে যে কেউ ধরে নিয়ে যেতে পারে, ওরা নিজের জীবন নিজে চালাইতে পারবে না, ওরা হবে প্রতিবন্ধী। কিন্তু আমাদের সোসাইটিতে আমরা উচ্চ চেতনা বোধ সম্পন্ন মানুষ হওয়া সত্ত্বেও আমরা এতটুকু বুদ্ধিও আমাদের মধ্যে থাকে না। আমরা মনে করি, বিশেষ করে প্রবাসীরা মনে করি যে আমি কামাই করতেছি আর ফ্যামিলির সবাই ভালো থাক, তাদের কাজ করার দরকার নাই। কিন্তু আপনি কি লাইফ টাইম কাজ করতে পারবেন? এই চিন্তা থাকার কারণে ম্যাক্সিমাম প্রবাসী ডিপ্রেশনে পড়ে যায়। যে একটা সময় যে প্রথম অবস্থায় আপনি করলেন আবেগে পড়ে, তাদেরকে আপনি উড়ানো শিখলেন না, খাবার সংগ্রহ করা শিখাইলেন না, তখন কি হবে, একটা সময় যে এসে আপনি ডিপ্রেশনে, আহা জীবন তো শেষ হয়ে গেল, আমার তো টাকা নাই, আমি কি করব। এই যে ডিপ্রেশন, এটা আপনাকে কুরে কুরে খাবে। এই ডিপ্রেশনে পড়ার কারণে আপনার কর্ম পরিবেশে আপনি ভালো থাকবেন না। অনেকে এই অবস্থায় যে অ্যাক্সিডেন্ট করে, দেখছেন না, প্রবাসে যায় যারা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে, যারা মেশিনারি নিয়ে কাজ করে, দেখবেন যে আপনি একটা মেশিনারি নিয়ে কাজ করেন, ওইখানে হঠাৎ করে আমরা দেখবেন আমরা এখানে আছি, হঠাৎ করে ডিপ্রেশন প্রাপ্ত মানুষ তার মনটা অন্য জায়গায় চলে যাবে, এটা তার নিয়ন্ত্রণে থাকবে না, তখন সে অ্যাক্সিডেন্টের কবলে পড়বে, তার জীবন ঝুঁকিপূর্ণ হবে। অতএব আমরা যেহেতু আজকের সেশনটা যতটুকু শুনলাম, আমরা চেষ্টা করব এবং প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা অন্তত এতটুকু বিষয় মেনে চলার চেষ্টা করব, নাকি সবাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের ফ্যামিলিকেও ভালো রাখতে, আমিও ভালো থাকতে। আমাকে ভালো থাকতে গেলে আরেকটা রুলস আমরা মেনটেন করতে পারি, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে আমরা প্রতি মাসে কিছু টাকা সেভিংস করতে পারি। কিরকম? আমি যাওয়ার পূর্বে দেখা গেল ফ্যামিলির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়ে গেলাম, আমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করলাম, আমার নামে যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে এটার ইন্টারনেট ব্যাংকিং আমি চালু করে নিয়ে গেলাম, না হলে ইন্টারনেট ব্যাংকিং চালু করলাম না। যার যে অবস্থায়, আমার অ্যাকাউন্টে দেখেন আপনি প্রতি মাসে বেতন পান 30,000 টাকা। বাংলাদেশে এমন মানুষ আমি দেখছি, এটাকে ফান্ড ম্যানেজমেন্টের একটা পার্ট আমি আপনাদের বলি, দেখবেন বাংলাদেশেও একজন 2 লাখ টাকা বেতন পায়, তার ঋণের অভাব নাই এবং সিটার বাটপার মানুষের টেমাইরে খায়। আবার এমনও মানুষ আছে 10,000 টাকা বেতন পায়, তার নীতি এত স্ট্রং এবং প্রতি মাসে সে 2,000 টাকা সেভিংস করে, মানে জমা করে রাখে, এবং 2 বছর 3 বছর 5 বছর পরে তার বাড়িতে একটা ঘর করতে পারে, না হলে তার অসুস্থ হলে সে ট্রিটমেন্ট করতে পারে, পারে না? তাহলে টাকা কম ইনকাম বা বেশি ইনকাম গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এই মানসিকতাটা তৈরি করা। এই মানসিকতা তৈরি হয় না কেন? কারণ হচ্ছে আমরা যা ইনকাম করি তার চাইতে বেশি মানুষকে দেখাইতে চাই। আমি যদি ইনকাম করি 20,000 টাকা, আমি মানুষকে দেখাইতে চাই বা আমার লাইফ লিড করি 50,000 টাকা বেতনের। বিষয়টা ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? এটা করা যাবে না। আমার যা আছে তার সাথে কম খরচে চলার চেষ্টা করব, আর নিজের নামে কিছু সেভিংস করব, যেন তুই যে বলছি যে 10 বছর পরে যদি কোনো প্রবাসী বাংলাদেশে এসে বলে আমার কাছে টাকা নাই, পরে বাঙালি ধরে মারবো। ফ্যামিলির মানুষ তো মারবেরই চায়, নাকি? আরে সর্বনাশ, কি করছে টাকা পয়সা যে কি করছে, অথচ প্রতি মাসে যে আপনি পাঠাইয়া দিচ্ছেন, অনেক সময় আপনার এই রেকর্ডও থাকে না। এই জন্য কি বলছি যে ফ্যামিলির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, এই অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠাইবেন। অন্তত আসার পরে এই স্টেটমেন্টটা টান দিলে যে 5 বছরে আমি কত টাকা পাঠাইছি, আপনার আর হিসাব রাখার দরকার না, এটাই অটোমেটিক ব্যাংকই আপনার হিসাব রাখে দিবে। আপনার অ্যাকাউন্টেও যদি কিছু পরিমাণ সেভিংস আপনি করতে পারেন, অন্তত 10 বছর পরে আসলে আপনি বাংলাদেশে একটা ব্যবসা করতে পারবেন, না হলে আবার বিদেশ যাওয়া লাগলে আপনি বিদেশ যাওয়ার জন্য আপনি বিনিয়োগ করতে পারবেন, পারবেন না? কিন্তু আমি দেখছি যে 3 সফর দিছে, তারপরে জমি বিক্রি করে যাওয়া লাগে, আছে না এরকম? এর কারণ কি? আমাদের ফান্ড ম্যানেজমেন্ট
ভালো না। সর্বোপরি সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমাদের ফ্যামিলিতে যাদের রেখে যাব, যারা কর্মক্ষম, শরীরে শক্তি আছে, তাদেরকে যেন আমরা কাজে বা যথোপযুক্ত কাজে ব্যবহার করতে পারি। আমার টাকাটা যেন সবাই বৈশা বৈশা না খাইয়া, আমার টাকা বিনিয়োগ করে টাকাটা ঠিক রেখে যে টাকা আর্ন করে তারা, সেই টাকাটা তারা খরচ করে। যদি ঋণগ্রস্ত হয়ে যায়, প্রথম অবস্থায় 50% ঋণ সারবো আর 50% বিনিয়োগে যাব, যে আমার বাড়ির মানুষ যেন কাজের মধ্যে থাকে। যদি তাদেরকে আমরা কাজের মধ্যে রাখতে পারি, তাহলে তারাও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। আর যদি কাজে না রাখেন, তাহলে দেখুন ওরাই এই বদনামি করতেছে, কুটনামি করতেছে, হিংসা করতেছে, আপনাকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। এটাই হয়, আমরা সোসাইটিতে এটাই দেখতে পারতেছি না। আমি ভুল বললাম? এটাই সত্যি কথা না? তো সবাই চেষ্টা করবো নাকি? ধন্যবাদ সবাইকে।